আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি এসেছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিত, এবং আজকে আমরা পড়ব হলো অধ্যায় 5-এর 25 নম্বর ক্লাস। এবং আজকে আমরা চেষ্টা করব আরও 5টা বোর্ডের সলিউশন এবং আলোচনা করতে। এবং তার সাথে একটা মজার ব্যাপার কি, তুমি দেখতেছো যে আমি যে কোশ্চেনগুলো নিচ্ছি তারা একটু ইউনিক এবং বাকিগুলো কিন্তু তুমি পারো, ঠিক আছে? তো আমি কিন্তু মিলমিশ করে করে নিব, একটু তোমার কমন, একটু ইউনিক, ঠিক আছে? দুইটা মিলায় আমি বোর্ডটা এমনভাবে কভার করে দিব যে তুমি শেষে যখন বোর্ডে সকল কোশ্চেন দেখবে যে তুমি সবগুলোই পারো ইনশাআল্লাহ। তাহলে চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। তো আজকে আমরা প্রথম যেই বোর্ডটা পড়বো সেটা হলো যশোর বোর্ড 2019, এবং তার পরবর্তী বোর্ডটাও যশোর বোর্ড 2019। কেন যশোর বোর্ডে ওই বলে দুইটা প্রশ্ন আসছিল, এবং দুইটাই একটুটা ইউনিক, অল্প একটুটা ইউনিক, হ্যাঁ। আর একটা কি বলে তোমাদের জন্য আলটিমেটাম দিয়ে রাখি, সেটা হলো যারা যারা যশোর বোর্ড থেকে দেখতেছ, এই যে তোমারা বলতেছে যশোর বোর্ডের পাবলিক, তোমাদের কপালে শনি আছে, ঠিক আছে? যশোর বোর্ডে সবসময় উল্টাপাল্টা কোশ্চেন করে ভাই, একটু হইলে উল্টাপাল্টা করে ভাই। আমি তোমাদের কাছে মাপ চাই ওটার জন্য, যে এমন কিছু যদি চলে আসে, তবে আশা করি তোমাদের যতটুকু শেখানো হয়েছে সর্বোচ্চ পরিমাণ তোমরা যাতে ওটা দিয়ে পেরে আসো, ওই দোয়াই করি, ওই কামনা করি। তবে অঘটন কিছু ঘটলে ওটার জন্য অবশ্যই আমি খবর প্রার্থী, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম কোডটা কি, প্রথম বোর্ডটা কি, সেটা হলো কি যশোর বোর্ড 2019। তাহলে প্রশ্নটার দিকে একটু দেখো, সাইডে দেওয়া আছে। তো এখানে ছোট্ট একটা কোড দেওয়া আছে, সেটা হলো খেয়াল করে দেখো যে এখানে কিন্তু সূত্র স্টেটমেন্টের কোনো লাইন নাই। তো এখানে ওই জায়গাটা আমাদের প্রিন্টএফ দিয়ে আয় দেওয়া আছে, এবং এটার কাজটা কি, এটার কাজটা হলো আমাদের ওই ঘরগুলোকে প্রিন্ট করে দেওয়া, তাই না? তাহলে এটা কিন্তু তুমি এখান থেকে ধরতে পারছো। তাহলে চলো একটু আমরা প্রশ্নগুলো দেখি। ফার্স্টে দেওয়া আছে সুডো কোড কি। তোমাদের কিন্তু খুব সুন্দর করে সুডো কোড পড়ানো হয়েছিল, যে প্রোগ্রামের ধরন এবং কার্যপ্রণালী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে বলা হয় সুডো কোড, ঠিক আছে? আরও সহজভাবে শেখানো হয়েছিল কি, সুডো কোড হলো এক ধরনের খসড়া কোড, যেটা কি করা হয়, যেটা অ্যালগরিদম ফ্লোচার্টের মতো করেই একটা প্রোগ্রাম বা একটা সমস্যাকে সহজভাবে বিশ্লেষণ করে উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়। তাহলে এটা সংজ্ঞাটা তুমি কি পড়তে পারো, সংজ্ঞাটা যদি বইয়ের কোনো ভাষায় পড়ো, ওরা একটু কঠিন সংজ্ঞা দিচ্ছে, বা বইয়ে যেটা সহজ করে বললাম ওইটাও দিতে পারো। তোমাদের লেখা দিছিলাম আমি, ওইটা নোট থাকলে ওইটাও দিতে পারো, ঠিক আছে? তাহলে কি বললাম, প্রোগ্রামের ধরন এবং কার্যাবলী সম্পর্কিত কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমন্বয়কে বলা হয় সুডো কোড। এছাড়াও তোমাকে ক্লাসে লিখে দেওয়া হয়েছিল, ওটা পড়বা। আর এরপর আছে হলো ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল এক নয় ব্যাখ্যা করা। আরে চান্দু, এটা তোমার কত বড় করে ব্যাখ্যা করছি, তাহলে আমি আগে এই ভি লিখলাম ভেরিয়েবলে, ঠিক আছে? ভি প্লাস প্লাস আর প্লাস প্লাস ভি, এই দুটো এক জিনিস? বলো, তুমি তো এখন মেয়ে মাস্টার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? তাই এই দুটা এই দুটো কি একই জিনিস? না। এটা কি, এটা হলো পোস্ট, আর এটা কি প্রি। এটা কি ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট। তাহলে সবার প্রথমে সুন্দর করে ব্যাখ্যা করবা কি, যে এখানে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল আছে, এই দুইটা আসলে আমাদের ইনক্রিমেন্টের দুইটা পর্যায়কে বোঝায়। এটা বোঝায় হলো ভেরিয়েবল প্লাস প্লাসটা বোঝায় হলো পোস্ট ইনক্রিমেন্ট, এবং প্লাস প্লাস ভেরিয়েবলটা বোঝায় হলো প্রি ইনক্রিমেন্ট। এর পরের লাইনটা কি লিখবে স্যার? সেটা হলো যে যদি আমাদের ভেরিয়েবল প্লাস প্লাস কোনো কোডে থাকে, তাহলে কোড প্রথমে আমাদের ভেরিয়েবলের নিজস্ব মানকে ব্যবহার করে। ভালো করে বুঝো সেটা কি ছিল। মনে করো আমি এখানে বললাম যে আয়ের মানটা হলো 5, এবার দিছি কি আই প্লাস প্লাস, ঠিক আছে? ওই যে তোমার জাস্ট দেখার জন্য যে জে সমান সমান আই প্লাস প্লাস, ওকে? তাহলে এটার মানেটা কি ছিল? এটার মানেটা ছিল যে সবার প্রথমে কোড কি করে, আয়ের মানটাকে শুধু যে এইভাবে ব্যবহার করে তা না, অন্য কোনো ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। যেমন ওই যে আমাদের ফরের শেষ লাইনটায় আমরা প্লাস, এই যে ফরের শেষ লাইনও কিন্তু আমরা দিয়ে রাখি না, ওই জায়গাতেও ব্যবহার হতে পারে, ওকে? তা এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে এটার মানে হলো যে ফার্স্টে এই আয়ের নিজস্ব মানটারে কোড ব্যবহার করে, ব্যবহার করার পরবর্তীতে এই আয়ের মানের সাথে এক যোগ করে, সেটা হলো আমাদের কি, সেটা হলো পোস্টফিক্স। আর প্রিফিক্সের লাইনটা কি হবে? প্রিফিক্সের লাইনটা হলো প্রথমে ভেরিয়েবলের যে মানটা আছে, ঠিক আছে? প্রথমে ভেরিয়েবলের কোডে প্রথমে ভেরিয়েবলের যে মানটা সেট করা আছে তার সাথে প্রথমেই আগে এক যোগ করে দেয়, তারপরে টোটাল মানটাকে সে ব্যবহার করে। কথাটা কি? পোস্টফিক্সে কি, আগে ভেরিয়েবলের নিজস্ব মানকে যেটা দেওয়া আছে ওই মানটাকে ব্যবহার করে, তারপরে এক বৃদ্ধি করে। প্রিফিক্সে কি, আগে এক বৃদ্ধি করে ভেরিয়েবলের মানকে, মানে আগে কি করবে প্রিফিক্সে? তাহলে কি, প্রিফিক্সে হলো আগে এক বৃদ্ধি করবে, তারপরে সেই মানটাকে ব্যবহার করে। শুধু এইভাবে না, অন্য যে কোনো ক্ষেত্রেও, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের কাহিনী। আবার পড়ানো হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপর কি আছে? উদ্দীপকের প্রোগ্রামটি যে লুপ ব্যবহৃত হয়েছে তার গঠন দেখাও। আরে মিয়া, এখানে তাকাও, প্রশ্নে তাকাও। এখানে যে কোডটা দিচ্ছে সেটা কি? ফর
এবং ফরের ছোট ফরম্যাটটা দিছে। এখন ফরের গঠন যদি তোমার কাছে কেউ চায়, তাহলে সহজ কথা ফর বলতে কি বোঝায় এবং কিভাবে কাজ করে এটুকু দিলেই শেষ। যেমন এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে ফর লুপ স্টেটমেন্টের গঠন হলো, এই যে ফর লিখতে হয়, ফর লিখে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, দেন বন্ধ হয় না, দেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে স্টেটমেন্ট, এখানে সূত্র স্টেটমেন্টও বসে, আবার এই স্টেটমেন্টের এখানে প্রিন্টএফটাও বসে। এই জন্য টোটালটাকে আমরা একটা স্টেটমেন্ট আকারে ধরছি। এখন কথা হলো ফরের নর্মাল গঠনে কিন্তু এই যে কি আছে দেখছো, সেকেন্ড ব্র্যাকেট আর সেকেন্ড ব্র্যাকেট আছে, কিন্তু সেকেন্ড ব্র্যাকেট না দিলেও যেহেতু আমাদের আউটপুটে কোনো প্রবলেম হয় না, তোমাদের এইচএসসির ক্ষেত্রে যে কোডগুলো আছে ছোট ছোট, এই জন্য দেখা যায় যে আমরা সেকেন্ড ব্র্যাকেট ম্যাক্সিমাম করেই দিই না। তবে এটা দিয়ে একটা কি করে, এটা থেকে ছোট ফাংশনকে আলাদা করে, ঠিক আছে। তাহলে ফরের নিয়মটা এইটা। লেখার পরে এত ছোট জিনিস লিখে কি তোমার 4 মার্ক দিয়ে দিবে? একটু কষ্ট করে খাতা একটু ব্যাখ্যা করে দিতে হবে। স্যার ব্যাখ্যাটা কি? সেটা হলো যে এই ফরের ভিতরে ইনিশিয়ালাইজেশন বলতে বোঝায় হলো আমাদের যে সিরিজটা চলবে সেটার প্রথম তোমার শুরুটা, ঠিক আছে। কন্ডিশন বলতে এখানে কন্ডিশন বোঝায়, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট বলতে এখানে আমাদের ভেরিয়েবলের মান বৃদ্ধি অথবা ভেরিয়েবল মানকে কমানো হয়। একটু সুন্দর করে একটু ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করবা, তাহলে আর একটু কোশ্চেনটা বড় হবে। এর পরবর্তীতে বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রামটি আউটপুট দেখাও এবং ব্যাখ্যা করো। এবার দেখো আমি ঘরের জায়গায় উদ্দীপকের প্রোগ্রামের আউটপুটের জায়গায় আমি শুধু কোড লিখে বসে আছি। এখন এখানে কি করা উচিত ছিল, তোমার আমি ভুলে যাবো দেখে এটা বলছি যে লিখে রাখছি, সেটা হলো যে যদি এরকম কিছু আসে যে কোডটা শুধু করে আউটপুটটা বের করো এবং ব্যাখ্যা করো, তাহলে কোশ্চেনটা অনেক ছোট হয়ে যায়, অ্যান্সারটা অনেক ছোট হয়ে যায়, কিন্তু মার্ক থাকে 4। তো ওই ক্ষেত্রে বেটার হয় কি যে তুমি কোডটাকে আবার লিখবা। তা আমি এটা আমার বোঝানোর জন্য তোমাকে আমি লিখছি, বাট তুমিও চেষ্টা করবে একবার লিখবা, লেখার পরে সুন্দর করে একটু ব্যাখ্যা করার পরে তুমি আউটপুটগুলো বলে দিবা, ঠিক আছে। একটু কি করবা, একটু ব্যাখ্যা করবা, হালকা ব্যাখ্যা করার পরে আউটপুটগুলো বলে দিবা। এখন এটা আমি কেন লিখছি যে আমাদের এখানে মানটা কত থেকে শুরু, আউটপুটগুলো কিভাবে লিখবে এখানে ব্যাখ্যা দিবা সুন্দর করে। যদি চাও তাহলে এখানে আউটপুট লিখতে পারো, আউটপুট, দুঃখিত, আউটপুট। এবার আউটপুটগুলো কত কত, ঠিক আছে। ওরা কি এখানে স্ল্যাশ অ্যান দেয় নেই না, এখানে কিন্তু অ্যান দেয় নেই, সাইডে সাইডে বসে পড়বে। তাহলে আউটপুট কত কত, এবার দেখো শুরু, আয়ের মান কত থেকে শুরু, আয়ের মান হলো 20 থেকে শুরু। তাহলে এরপরে তোমার কি আছে, আয়ের মান কত পর্যন্ত যাবে, 50 পর্যন্ত যাবে। কত কত করে বাড়বে, 5 করে বাড়বে। তাহলে যখন আয়ের মানটা কি 20, এখানে যা জাজ করবে আমি কি 50 থেকে বড় না, তাহলে এটা সত্য, পরে আইকে প্রিন্ট করে দিবে, দেন এখান থেকে আবার এই যে বাড়বে, দেন এখান থেকে আবার এখানে বসবে। তো এত কাহিনী তোমার কিছু নাই, তুমি কিন্তু এটা দেখলে বুঝতে পারো যে আয়ের মান 20 থেকে শুরু 50 পর্যন্ত যাবে, কত করে বেড়ে বেড়ে 5 করে বেড়ে বেড়ে যাবে, ঠিক আছে। আমরা পছন্দ দিতেছে না, দেখি আউট PUT কি বগের ঠ্যাং লিখতেছি আল্লাহ, ঠিক আছে। তাহলে এখন তুমি সহজে বলতে 20 থেকে শুরু 50 পর্যন্ত যাবে, 5 করে বাড়ায়, এবং এগুলো সবগুলো কি হবে, আউটপুটে আসবে। তাহলে প্রথম আউটপুটটা কি, প্রথমটা হলো 20, তারপরটা কি 25, ঠিক আছে, তারপরটা কি 30, তারপরটা কি 35, তারপরটা কি 40, তারপরটা কি 45, তারপরটা কি 50। তাহলে যে 50 পর্যন্ত গেল এই আউটপুট। এবার তুমি নিচে একটু ব্যাখ্যা করে দিবা যে আমাদের এখানে আমরা ফরের লুপের ভিতর থেকে দেখতেছি যে আমাদের আয়ের মানটা শুরু হলো 20 থেকে এবং যাবে কত 50 পর্যন্ত, এবং প্রতিবারে 5 করে বৃদ্ধি পাবে, এবং প্রতিটা ঘর প্রিন্টএফে যেহেতু আয় দেওয়া আছে তার জন্য প্রতিটা ঘর কি হবে, প্রিন্ট হবে। এই জন্য এই যে 20, 25, 30, 35, 40, 45, 50 এই কয়টা আমাদের আউটপুট হিসাবে আসবে। তো শেষ, সুন্দর করে ব্যাখ্যা করা হয়ে গেল। তাহলে এরপরে আমরা চলো পরবর্তী কোশ্চেনে যাই। আচ্ছা, আমরা এখন যেটা পড়বো সেটা হলো যশোর বোর্ডের আরেকটা প্রশ্ন, সেটা হলো যশোর বোর্ড 2019-এর আরেকটা প্রশ্ন। একটু তাকায় দেখো এখানে যে কোডটা আছে সে কোডে মানে উদ্দীপকে তাকায় দেখো, সকল কিছু এখানে প্রায় অনেক কিছু এখানে ভুল দিয়ে রাখছে, এটাকে ঠিক করে লিখতে হবে। তার মানে বুঝতেই পারতেছে এই টাইপের প্রশ্ন আসে বোর্ডে। এরপরে বলছে কি যে হেডার ফাইল কি, আমরা ক থেকে শুরু করলাম, হেডার ফাইল কি। হেডার ফাইল বলতে তুমি কি বুঝো এই পাগলা? হেডার ফাইল হলো এই যে এটা কেন ব্যবহার করা হয়, এখানে আমরা হেডার ফাইল কেন সংযুক্ত করছি, কারণ ওর ভিতরে কিসের কাজ আছে, প্রিন্টএফের কাজটা আছে। তার মানে আমাদের ফাংশনের কাজ যেখানে বলা থাকে সেখানে তার নামে কি হেডার ফাইল। তো এরকম প্রিন্টএফ স্ক্যানএফের কাজ আমাদের stdio.h বলা আছে। তাহলে সংজ্ঞাটা কি লিখবো আমরা, সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশনের কাজগুলো যেখানে বলা থাকে, বা সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন যে ফাইলে থাকে তাকেই বলা হয় কি হেডার ফাইল, ঠিক আছে। সি প্রোগ্রামে ব্যবহৃত ফাংশন যে ফাইলে থাকে তাকেই বলা হয় হেডার ফাইল, ঠিক আছে। এরপরে আমরা আরেকটা দুঃখিত, একটা সংজ্ঞা মনে আসলো, সেটা হলো টোকেন, TOKEN। অনেক সময় পরীক্ষা দিয়ে দেয়, সেটা হলো কলেজে পরীক্ষা হলো। টোকেনটা কি? টোকেনটা হলো আমাদের এক কথায় যদি বলো সি প্রোগ্রামের সবচেয়ে
সবচেয়ে ছোট ক্ষুদ্রতম একক। অর্থাৎ আমরা যেমন একটা একটা করে কোষ দিয়ে গঠিত, যদি বলে যে তোমার শরীরের একক কি, তাহলে কোষ। একইভাবে সি প্রোগ্রামের একবারে সব থেকে ছোট ছোট যে অংশগুলো আছে, একবারে ছোট 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 অংশ 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 করেই তো পুরোটা সিটা তুমি লিখছো। তাহলে সব থেকে ক্ষুদ্রতম যেই এক একটা অংশ আছে তাদেরকে বলা হয় কি টোকেন। ঠিক আছে, তোমাদের শুধু এইটুকু আইডিয়া থাকলেই হবে। আর এটার না, এটা 1 মার্কের জন্য সর্বোচ্চ। এরপরে বলা হয়েছে সি ও সি প্লাস প্লাস এর মধ্যে ভিন্নতা কি। এটা তোমাকে কিভাবে বোঝায়? সি প্লাস প্লাসটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটা একটা পার্থক্য আগে মনে রাখো। সিটা হলো স্ট্রাকচার্ড প্রোগ্রামিং। কেন? আমরা খেয়াল করে দেখো সিটার ভিতরে কি করি, আমরা অ্যালগোরিদম, ফ্লোচার্ট এবং কিছু গঠনের মাধ্যমে সিটার আমরা সলভ করতে পারি। আর সিটা যেহেতু একটা স্ট্রাকচার প্রোগ্রামিং, তার মানে এটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ, মানে নির্দিষ্ট সাইজ বা নির্দিষ্ট রেশিওর একটা প্রবলেম সলভ পর্যন্ত করতে পারে। কিন্তু সি প্লাস প্লাস যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তার মানে এটার ব্যাপ্তি কিন্তু বৃহৎ, এটা অনেক বড় বড় কাজ করতে পারে এবং বড় বড় তোমার কোডিং ভাষায় এই সি প্লাস প্লাসটা ব্যবহার করা হতে পারে। আরেকটা পার্থক্য তুমি লিখতে পারো, সেটা হলো যে সি, ঠিক আছে, সিটা হলো আমাদের সাধারণ প্রোগ্রামিং ভাষা ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের প্রোগ্রাম সাধারণ প্রবলেম সলভ করার জন্য আমরা প্রোগ্রাম রচনার জন্য সি ব্যবহার করতে পারি। কিন্তু সি প্লাস প্লাসটা কিন্তু উৎপত্তি হয়েছে কই থেকে? সি থেকে। তার মানে সিটা একটা সাধারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে নিজেই একজনের নিজের আইডেন্টিটি বহন করে। কিন্তু সি প্লাস প্লাসের আইডেন্টিটি কি? ও আসছে কই থেকে? সি থেকে আসছে। ঠিক আছে, আর সিটা হলো কি? সিটা হলো একটু লো লেভেল মানে আবার মেশিনে ফালায় দিও না। সিটা হলো মধ্যস্তরের একটু নিম্ন দিকে এটার জায়গা হয়, যে এটা একটা মধ্যস্তর টাইপের ভাষা। ঠিক আছে, আর সি প্লাস প্লাসটা হলো একটু সি এর থেকে একটু উচ্চ স্তরের ভাষা। একটু সুন্দর করে লেখা, আবার সি রে মেশিন ভাষা বানায় দিও না, তোমার করে নিয়া মানে কান্না পায়। সেটা হলো সিটা তাহলে কি তুলনামূলকভাবে কি একটু মধ্যস্তরের ভাষা, আর সি প্লাস প্লাসটা কি সি এর থেকে, সি প্লাস প্লাসটা কি আর একটু অন্য স্তরের ভাষা। তার মানে সি প্রোগ্রামে, এই যে তুমি সি প্রোগ্রাম যেগুলো করতেছো, এই সি প্রোগ্রামের চাইতে সি প্লাস প্লাসের প্রোগ্রামগুলো আর একটু সহজ হয়। তো তোমরা যে কোডে যে জিনিসগুলো লেখো, তাহলে ভালো করে বুঝছো, তোমরা এই যে কোডের ভিতরে যে এই ফাংশন টাইপের জিনিসগুলো লেখো, সি প্লাস প্লাসে কিন্তু এই জিনিসগুলো আরো সহজ এবং আরো ছোট আকারে লেখা যায়। তার মানে সহজ কথা হলো আমাদের সি প্লাস প্লাসটা সি এর থেকে আর একটু কি বিস্তারিত, এবং কি এটার কমান্ডগুলো সি এর থেকে একটু ছোট, এবং এটার ভাষাটা সি এর থেকে আর একটু কি উন্নত। ঠিক আছে, অনেকগুলো পার্থক্য এখানে বলে দিলাম, এগুলো একটু কাজে লাগাও। এরপর কি আছে? উদ্দীপকের প্রোগ্রামটি ডিবাগ করো। দুঃখিত, উদ্দীপকের প্রোগ্রামটা ডিবাগিং করো। তো ডিবাগিং যদি এখন করতে চাও, ডিবাগিং মানে কি? ডিবাগিং মানে হলো এই প্রোগ্রামে তাহলে অনেক ভুল আছে, এই ভুলটা তোমার কি করতে হবে? শুধরাইতে হবে। তার আগে এই প্রোগ্রামটা তুমি একটু দেখো, তুমি চাইলে লিখতেও পারো, আর আমি ডিবাগিং করার পরও তুমি লিখতে পারো। ঠিক আছে, তাহলে এখন দেখো যে এখানে কি কি ভুল আছে। অনেকগুলো ভুল আছে অবশ্যই, আমি এই সবগুলো ভুল আমি কথা বলে বলে সলভ করে দিই। আমি কোশ্চেনটা লিখছি এই কারণে যাতে তোমার কি বলে এটা বোঝানো যায়, করার সময় আমি করলে যাতে বুঝতে পারো। নীলকালি ইউজ করবো যাতে তুমি বুঝতে পারো। সবার প্রথম ভুল কি? সবার প্রথম ভুল এই যে এখানে স্পেস দিছে, স্পেস দিয়ে আবার আই দিছে। দেখো, যদি তোমরা শুধুমাত্র এরকম ভুলের কোডটাকে, গ নম্বরের জিনিসটাকে তুমি শুধু কি করো, চেঞ্জ করে খাতায় লিখে দাও, অর্থাৎ সঠিকটা লিখে দাও খাতায়, তাও মার্ক দেয়। ঠিক আছে, যে উদ্দীপকের কোডটিকে সঠিকভাবে খাতায় লেখা হলো, তাও মার্ক দিয়ে দেয়। তবে চেষ্টা করবা যদি হাতে সময় থাকে, এটা ঠিক করে লেখার পরে একটু নিচে, অথবা এই কোডটা ঠিক করে লেখার আগে কি কি ভুল আছে ওগুলো একটু লিখতে, ব্যাখ্যা টাইপে লিখতে, যে আমাদের এখানে এই লাইনে একটা ভুল আছে, এখানে স্পেস দিছে, এখানে বড় হাতের আই দিছে, এই টাইপের লিখতে। যদি হাতে সময় না থাকে, দরকার নাই, আমি তাহলে ব্যাখ্যা করে দিতেছি, শোনো। তাহলে আমাদের এখানে ফার্স্টে তো স্পেস হবে না, আমি মেবি দু একটা জায়গায় আরো উল্টা আরো বেশি ভুল বাড়াই দিতে পারি। ঠিক আছে, তুমি কোশ্চেনের সাথে মিলাই নিও, সমস্যা নেই। তাহলে আমাদের এখানে একটা ভুল শুধরাইলাম, সেটা কি ইনক্লুডটা এই যে এইভাবে আসলো, আর তো আরো ভুল বাড়াই দিতেছি। এরপরে কি আছে, এই যে হ্যাশ চিহ্ন আসলো। ঠিক আছে, তারপরে কি, আরে দুরু এই, তারপরে কি এখানে দেখছো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখছে, এখানে আমাদের এই যে গ্রেটার দেন, লেস দেন টাইপের চিহ্নগুলো দিলাম। ভয়েড মেইন, সমস্যা নাই। ইন্ট আই এস সমান সমান 0, সমস্যা নাই। প্রিন্ট এফের পি দিয়ে রাখছে বড় হাতের, এটা দিতে হবে আমাদের ছোট হাতের, যদিও বড় হাতের ছোট হাতের পার্থক্য করা যায় না, বাট ওইখানে লেখায় ভালো বোঝা যায়। তারপরে আমাদের প্রিন্ট এফের লাইন ইন্টার লাস্ট নাম্বার, দেন এটা বন্ধ করে নাই। দেন স্ক্যানএফ এর লাইনে এস বড় হাতের দিয়ে রাখছে, এসকে আমরা দিব কি ছোট হাতের। ঠিক আছে, আর এখানে এফ অনেক দূরে, এফটা ওর সাথে থাকবে অবশ্যই, স্পেস দিও না। তারপরে আমাদের কি এটা লিখবো, এখানে আবার এই যে একটা ভুল আছে, সেটা কি দেখছো, পার্সেন্টেজ ডি দিয়ে রাখছে, কিন্তু কোথায় যাবে মানটা? ওই যে এন্ড কই, যে আমাদের কি করে এই বেটা তুমি এখানে যা বলে, ওই তো না এইখানে। তাহলে আমরা কি করব,
তাহলে আমরা এন দিয়ে দিলাম এবং লাইনটা বন্ধ ছিল না, বন্ধ করে দিলাম। ঠিক আছে, এরপরে দেখো এখানে নিচে ছোট হাতের আই, এখানে যা বলতেছে বড় হাতের আয়ের মান 10। ঠিক আছে, এটা না, এখানে তুমি কি করবা, ছোট হাতের আয়ের মান 10 এটা দিবা। চাইলে তুমি এখানেও বলে দিতে পারো, উপরে বলে দিতে পারো, সমস্যা নেই। এরপরে হোয়াইল দিছে, এটা দিছে, ঠিক আছে। তারপরে কি দিছে, এস এর মান, এটা বন্ধ করে নাই। তারপরে কি আয়ের মান, এটাও বন্ধ করে নাই, তাই তো। তারপরে তোমার প্রিন্টে ফেরপি বড় হাতের, এটা দিতে হবে আমার কি ছোট হাতের। দেন এফটা আবার দূরে দিছে, এটারে কই দিব আমি, কাছে দিব। আর এটার একটু চাপায় লেখো, দেখতে ভালো লাগবে। এখানে কি দেয় নাই, কমা দেয় নাই, দেখছো? এই যে এই জায়গাটা কি দেয় নাই, কমা দেয় নাই। কত সূক্ষ্ম সূক্ষ্ম ভুল দিছে বাবা। এবার এই প্রত্যেকটা ভুলেই কারেকশনে মার্ক আছে। কোথাও কমা দিতে হয়, যে এই ডাবল কমার ডাবল কোটেশন, যেটা এই ডাবল কোটেশনটার পরে যায় কমা বসে। ঠিক আছে, পরে যায় কমা বসে। তাহলে এই যে আমরা ইয়াটা করলাম। আর এখানে আমার ফাঁকাটা রাখো না, হ্যাঁ, এটা একটু চাপাই দিন, নাহলে তোমরা ফাঁকা দিয়ে দিবা, এতটা ফাঁকা রাখো না। তারপরে হলো এই যে এটা, ঠিক আছে। আর ভয়েড মেইন দিছে, রিটার্ন 0 দেওয়া দরকার নাই। তাহলে আশা করতেছি আমি একটানে যেহেতু করছি, সবগুলো ভুল শুধরায় দিছি। ঠিক আছে, একটু খেয়াল রাখো। আশা করতেছি সবগুলো ভুলই শুধরায় দিছি। ঠিক আছে, হোয়াইল দিয়ে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আশা করি ঠিক আছে। ঠিক আছে, তাহলে এরপরে কোশ্চেনটা কি, এরপরে কোশ্চেনটা দেখো। এরপরে প্রশ্নে বলছে কি, একটা সেকেন্ড। এরপরে প্রশ্নে বলছে উদ্দীপকের প্রোগ্রামটি গো টু লুপ দিয়ে বাস্তবায়ন করো। তাহলে এই যে আমরা প্রবলেমটা সলভ করলাম, এবার এটারে কিসে ফেলাইতে হবে, গো টু। এটা নিয়ে তুমি পারো, এটা আমি করে দিব না। সাইডে দেখো একটা ছবি দিয়ে রাখছে, ওইখান থেকে একটু দেখে নিও। আর তোমার তো এটা করানো হয়েছেই। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। এরপরে আমরা যেই কোশ্চেনটা সলভ করব বা একটু আলোচনা করব, সেটা হলো আমাদের চট্টগ্রাম বোর্ড 2019। এবং এই বোর্ডটা অনেকটাই ট্রিকি একটা কোশ্চেন করছিল, অনেকটা ট্রিকি। একটু মাথা খোলা রেখে বোঝার চেষ্টা করো এবং এটা অবশ্যই নোট করবা। ঠিক আছে, তো এখন তোমরা প্রশ্নে দেখতে পারতেছো, একটু দেখো। প্রশ্নটা এই দিকে দিলাম, ঠিক আছে, কারণ আমি এইটা মিলাবো, এইদিকে দিলাম, একটু দেখো। তাহলে এখানে কি আছে, সেটা হলো যে বলছে উদ্দীপকে আমাদের একটা অ্যালগোরিদম দেওয়া আছে। তাহলে অ্যালগোরিদমটা যেইভাবে দিছে ওইভাবেই কিন্তু আমাদের কি করতে হবে, এটা নিয়ে কাজ করতে হবে। তাই আমাদের এটাই ফলো করতে হবে। তিনটা সংখ্যা বড়, তিনটা সংখ্যা ভিতরে বড় সংখ্যা বা ছোট সংখ্যা, বড় সংখ্যা নির্ণয় করার জন্য, এখানে ছোট দেয় না, বড়টা নির্ণয় করার জন্য। তার মানে ওরা যেহেতু দিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু এইটাই ফলো করতে হবে। ওকে, তাহলে আমরা একটু পরে এটা দেখতেছি। তার আগে ক নম্বরে কি বলছে, চলক কি। চলক সম্পর্কে তুমি জানো স্যার, যে সি ভাষায় মেমোরিতে ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে বলা হয় চলক। সংখ্যাটা বলে দিলাম, সি ভাষায় মেমোরিতে তোমার ডেটা সংরক্ষণ করতে যে নাম ব্যবহৃত হয় তাকে বলা হয় চলক। আমি আরও কোনো গাইড থেকে তোমাদের একটু হেল্প করার জন্য বলতে হয়, গাঠনিক বা বইয়ের ভাষা বলার জন্য। তবে আমি দেখা যায় লেকচারটা কিছু কিছু অংশ ফলো করি, আর কিছু কিছু অংশ ম্যাক্সিমাম আমার নিজেরই থাকে। ঠিক আছে, কিছু কিছু ওইখান থেকে, কিছু কিছু আমার যেটা সহজ করতে মন চায় আমি আরও সহজ করে দিই। তবে এটা কোনো প্রকার কি অ্যাডভার্টাইজমেন্ট না, আমি জাস্ট বললাম যে যেহেতু কারো থেকে কিছু ক্রেডিট নিতেছে, এটা বলে দেওয়া ভালো। ঠিক আছে, তাহলে এরপরে কি আছে, এরপরে হলো ম্যাথ.h ফাইলটি ব্যাখ্যা করো। এখন কথা হলো ম্যাথ.h ফাইলটা যে ব্যাখ্যা করবো, এটা এখন কিভাবে ব্যাখ্যা করা যায়। ম্যাথ.hটা আসলে কি, একটা হেডার ফাইল, .h হেডার ফাইল। তাহলে এটার ব্যাখ্যাটা কি, যে আমরা যদি সি কোডের ভিতরে আমরা যদি এমন কোনো ফাংশন ব্যবহার করি, ফাংশন টাইপের ছোটো ছোটো জিনিসগুলো ব্যবহার করি, যেগুলো কি আছে, যেগুলোর কাজগুলো কোথায় আছে, ম্যাথ.h এ স্টোর করা আছে, তখনই আমরা ম্যাথ.hটা ব্যবহার করি। তাহলে এখন কথা হলো সি কোডের ভিতরে কোন ধরনের তোমার ইয়াগুলো ব্যবহার করি, ফাংশনগুলো ব্যবহার করি যেটা ম্যাথ.h আছে। যেমন আমরা ব্যবহার করছি কি, স্কোয়ার রুট, তাই না? একটু খেয়াল করে দেখো, আমরা যখন এই যে এটা ব্যবহার করছি, এই যে এসকিউআরটি, এই যে এসকিউআরটি যখন ব্যবহার করছি, তখন আমাদের উপরে ম্যাথ.h ছিল। তারপরে হলো যখন আমরা পাওয়ের কাজ করছি, তাই না, পাওয়ের কাজ করছি, তখন উপরে ম্যাথ.h দিতে হয়েছে। এছাড়া আমাদের সাইন টাইপের কাজ, কস টাইপের কাজ, ঠিক আছে, এগুলো এই ত্রিকোণমিতিতে তোমরা করো মাঝামাঝি। আর হলো তারপর 10 টাইপের কাজ, এই টাইপের জিনিসগুলোও আমাদের ম্যাথ.h থাকে। ম্যাথ.h এগুলো কাজগুলো থাকে। তাহলে তুমি বলবা কি, যে ম্যাথ.h হলো একটা হেডার ফাইল। আমরা সাধারণত যদি কোডের ভিতরে এমন কোনো জিনিস ব্যবহার করি, যে এমন কোনো ফাংশন ব্যবহার করি যার কাজটা ম্যাথ.h
হেডার ফাইলে বা লাইব্রেরিতে জমা আছে, তো ওই সময় আমরা কি করি, ম্যাট.এইচটা ব্যবহার করি এবং ম্যাট.এইচ হেডার ফাইলে বা ওই লাইব্রেরিতে সাধারণত এই ফাংশনগুলো কি করা আছে, স্টোর করা আছে, এই ফাংশনগুলোর কাজগুলো স্টোর করা আছে। তো তুমি এগুলো না দিলেও পারো, এই দুইটা দিতে পারো, যেহেতু তোমরা এই দুইটাই কি করছো, বেশি শিখছো। ঠিক আছে, তাহলে এই গেল ম্যাট.এইচ। এরপরে গ নম্বরে বলছে যে উদ্দীপকের ফ্লোচার্ট আঁকো। এখন দেখো উদ্দীপকটা একটু দেখো, এদিকে আমি একটু উল্টা দাঁড়াই এবার। তো উদ্দীপকটায় আমারে কিন্তু বলছে এখানে যা যা বলছে আমি শুধু ওই কাজগুলো করবো। একটু মাথা খেয়াল রাখবা যে আমাকে যদি বাধ্য করে দেয়, মানে আমাদের যদি বাধ্য করে দেয় যে তুমি এই ফ্লোচার্টটাই করো, আমি যেটা শিখছি ওটা করতে পারবো না, তখন তুমি দেখবো ফ্লোচার্টে কি বলছে, যেহেতু ফ্লোচার্ট বাংলায় বলছে আমি বাংলায় লিখছি, ওকে, এবং ফ্লোচার্টে কি বলছে ওইটা তুমি দেখবা, তার সাথে প্রত্যেকবার কি কি বলছে ওই জিনিস টাইপের তুমি আঁকা শেষ করে ফেলবা, দেখবে ওইটা মিলে গেছে। তাহলে এখানে বলছে দেখো প্রোগ্রাম শুরু করি, তারপর ইনপুট নিলাম XYZ। তাহলে এই যে প্রোগ্রাম শুরু করলাম, ইনপুট নিলাম XYZ। এরপরে বলছে কি সিদ্ধান্ত, তাহলে সিদ্ধান্তমূলক বক্স, ওইখানে আমরা বলবো কি যে এক্স কি ওয়াই থেকে বড় আর এক্স কি জেড থেকে বড়। তাহলে আমরা দিলাম কি, যদি কি হয় এই এক্স কি ওয়াই থেকে বড় অ্যান্ড এক্স কি জেড থেকে বড়। তুমি চাইলে এখানে একটা কোশ্চেনবোধক চিহ্ন দিতে পারো, এখানে একটা কোশ্চেনবোধক চিহ্ন দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা এই কথাটাই বলে দিলাম যে এক্স কি জেড থেকে বড় এবং এক্স কি ওয়াই থেকে বড়, এক্স কি জেড থেকে বড় অ্যান্ড দিয়ে। ঠিক, কারণ আমাদের দুইটা জিনিস এখানে বলছে এবং সিদ্ধান্তমূলক বক্সে, তাই এই যে সিদ্ধান্তমূলক বক্স। এইবার যদি হ্যাঁ হয়, তাহলে এই যে হ্যাঁ হয়, তাহলে হ্যাঁ দিয়ে যা করতে বলছে তাই করবো। আর যদি না হয়, লেখাই আছে, তাকাই দেখো রে ভাই, না হলে কি করতে বলছে সেটা আমি করবো, শেষ। তাহলে আমি এই যে এইটুকু আঁকলাম, ঠিক আছে। এবারে হ্যাঁ একটা লাইন টানলাম, না আর একটা লাইন টানলাম। এবার হ্যাঁতে কি বলছে দেখো, হ্যাঁ হইলে কি বলছে যে হ্যাঁ হলে ধাপ 4-এ গমন করো। ঠিক আছে, তাহলে হ্যাঁ হলে ধাপ 4-এ গমন করো আর না হলে ধাপ 5-এ গমন করো। তাহলে হ্যাঁ হলে এই যে নিচের দিকে আসলাম আর না হলে এদিকে আসলাম। ঠিক আছে, এইবার কথা হলো কি, এবার বলছে ভালো করে বুঝো, সহজে বুঝো, যদি আমার এরকম হয় যে এক্স ওয়াই থেকেও বড়, এক্স জেড এর থেকেও বড়, তাহলে হ্যাঁ হলে কি হবে, তখন এক্সটা সবার বড় হবে না, কারণ এক্স তো ওয়াই থেকেও বড়, এক্সটা জেড এর থেকেও বড়। তাহলে এই যে আমরা হ্যাঁ দিছি, পরবর্তী ধাপে গেলাম এবং ধাপে যাই কি করতেছি, যে আমরা বললাম এই যে 4 নম্বর ধাপে তাকায় দেখো এক্স হলো বড় সংখ্যা, ছাপাও। ঠিক আছে, এবং 8 নম্বর ধাপে গমন করো। এটা দেখতে হবে না, ওটা দেখলে দেখো তুমি 8 নম্বর ধাপটা আবার কি, প্রোগ্রাম শেষ করে দাও। তাহলে যদি এক্সটা ওয়াই থেকেও বড় হয়, এক্সটা জেড এর থেকেও বড় হয়, হ্যাঁ হয়, তাহলে আমরা 4 নম্বর ধাপে যা দেখতেছি এক্স ছাপাইতে বলছে এন্ড তারপরে কি কোড শেষ করে দিতে বলছে। আর যদি না হয় তাহলে 5 নম্বর ধাপে যাইতে বলছে। আর 5 নম্বর ধাপে যা লিখছে কি, 5 নম্বর ধাপে যা লিখছে হলো সিদ্ধান্ত। ঠিক আছে, ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে আমি না হইলে নিচে আসবো, আরেকটা ধাপ বানাইবো, কিন্তু 5 নম্বর ধাপে যায় ওই যে প্রশ্নে তাকায় দেখো এখানে লেখা আছে সিদ্ধান্ত দিয়ে ওয়াই গ্রেটার দেন জেড। তাহলে আমি এই যে নিচে আসার পরে এই ধাপটা কি হবে, ওয়াই গ্রেটার দেন জেড। তো যদি এটা হয় তাহলে আবার কি বলছে, ওর নিচে আবার আছে হলো হ্যাঁ হলে 6 নম্বর ধাপে যাও আর না হলে 7 নম্বর ধাপে যাও। এবার তোমার দেখতে হবে হ্যাঁ হলে এক ধাপে যাব, না হলে আরেক ধাপে যাবো। তাহলে হ্যাঁ হলে 6। এবার তুমি এখানে তাকাও, তুমি প্রশ্নে তাকাও, 6 কি বলছে, 6 বলছে ওয়াই বড় সংখ্যা ছাপাও। ঠিক আছে, তাহলে হ্যাঁ হলে যে ওয়াই বড় সংখ্যা ছাপাই, ঠিক আছে, ওয়াই ছাপাই। আর না হলে কি, না হলে হলো তোমার 7 নম্বর ধাপে গমন করো। তাহলে না হলে তোমার কি জেড বড় সংখ্যা ছাপাও। তাহলে যে না হলে জেড বড় সংখ্যা ছাপাই। তাহলে 3 জনের ছাপানোর ব্যবস্থা হয়ে গেল। এবার তোমার কি আছে, এবার হলো তোমার পরবর্তীতে প্রোগ্রাম 6-7-এর পরে প্রোগ্রাম 8-এ শেষ। তাহলে 3 জনকে আমরা আইনা এই যে প্রোগ্রাম শেষ করে দিছি। তার মানে এইখানে যা আছে তুমি শুধু ওইভাবে ফলো করে আঁকতে থাকবা, আর কিছু না। এটা হ্যাঁ হলে এত নম্বর ধাপে যাও, তুমি ওই ধাপে কি লেখা আছে সেটা এখানে কাজ করে দিবা, শেষ। কথা বুঝে আসছে? একটু ভালো করে বারবার ক্লাসগুলো দেখতে হবে। এরপরের কোশ্চেনটা অনেক কঠিন বলছি, এটা তুমি শিখছো তো, আমি তো মনে নাই যে তোমার আমি শিখাইছি। এটা তো বেসিক পুরোটা দিয়ে দিছি, আমি বলছিলাম যে এখানে শিখাবো। সেটা কি, সেটা হলো চট্টগ্রাম বোর্ড 2019-এর ঘ নম্বর প্রশ্ন উত্তর। এখানে যে ব্যাপারটা আছে সেটা হলো, প্রশ্নটা অনেক বড় ছিল, একটু আগে আমরা পড়ছিলাম। সেটা কি, যে উদ্দীপকের সমস্যাটি 10টি সংখ্যার জন্য হলে ইনপুট করার জন্য একটি মাত্র চলক সংজ্ঞায়িত করে সমস্যাটি সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা পূর্বক প্রক্রিয়াটির সার্থকতা যাচাই করো। তাহলে ভালো করে বুঝো এখানে কাজটা কি হয়েছে, ভালো করে বুঝো। সেটা হলো কি, সেটা হলো যে একটু আগে 3টা সংখ্যার ভিতরে আমরা কি করছি, 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করার ব্যবস্থা করছিলাম। আর এখন আমরা কাজ করতেছি কয়টা সংখ্যার জন্য, 10টা সংখ্যা। কিন্তু একটু আগে চলক নিছিলাম কয়টা, 3টা, এক্স ওয়াই জেড। কিন্তু এখন আমরা চলক নিতে পারবো কয়টা, মাত্র একটা চলক, ওইটার ভিতরে 10টা সংখ্যা রাখতে হবে। তার মানে তুমি বুঝতে পারলা যে এটা হলো একটা অ্যারের কাজ। এবার তোমার বলছে যে প্রশ্নে তাকায় দেখো
যে এই অ্যারের কাজ দিয়ে তুমি যে সমাধান করলা, সমাধান করার পর এটা সার্থকতা যাচাই করতে হবে, অর্থাৎ অ্যারে দিয়ে যে তুমি কাজ করে যে মজাটা পাইলে এটা একটু তোমার লিখতে হবে। আরে অ্যারে তো খুব সুন্দর জিনিস, এই জিনিসগুলো একটু লিখতে হবে। তার মানে আমাদের কাজ কি, এই যে আমাদের কোড, যে এখান থেকে এই পর্যন্ত কোড, যে কোডটা আমি বুঝাই দিব, আগেও বলছিলাম এই যে কোডটা, এটার সাথে কোনো সম্পর্ক নাই, এটা আবার নিও না। তাহলে এই পর্যন্ত কোডটা করার পরে আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো তারপরে আমরা অ্যারে ব্যবহারের সার্থকতা আমরা এখানে একটু লিখবো। কথা বুঝে আসছে? তাহলে এরপর আমরা অ্যারে ব্যবহারের সার্থকতা একটু এখানে লিখবো। আর একটা জিনিস হলো, আমি তোমাকে আগে বলে দিই যে তোমাদের বইতে হাতে গোনা কয়েকটা এক্সট্রা কোড দেওয়া ছিল, যে ম্যাক্সিমাম বইতে যেগুলো দেওয়া আছে তার ভিতরে তোমার পরে কি, তার ভিতরে তোমার পরে হলো যেমন এই যে তোমার এই বড় সংখ্যা নির্ণয়, অ্যারের মাধ্যমে বড় সংখ্যা নির্ণয়, তারপরে তোমার যে ফিবোনাক্কি বা ফিবোনাচি সংখ্যা, তারপরে হলো লসাগু গসাগু, ওগুলো কিন্তু তোমাকে করায় ফেলছে। এটা রেখে দিছিলাম যে আমাদের আছে বলে বোর্ড সমাধানে রেখে দিছিলাম, ঠিক আছে? এছাড়াও যদি টুকটাক থাকে ওটা বোর্ড সমাধানে তুমি পেয়ে যাবা। তাহলে চলো আমরা কাজটা করে দেখি, ভালো করে বুঝো। তাহলে আমাদের কাজটা হলো আমরা এখান থেকে এই পর্যন্ত কোডটা লিখবো খাতায়। লেখার পরে আমাদের কাজটা কি, লেখার পরে আমাদের কাজটা হলো আমরা লিখবো এরপরে, মানে কোড লেখা শেষ, তারপরে আমরা কি লিখবো, তারপরে আমরা লিখবো যে উদ্দীপকের কোডটি করার সার্থকতা অথবা অ্যারে ব্যবহারের সার্থকতা নিচে লেখা হলো। তারপরে অ্যারে ব্যবহারের সার্থকতা লিখে তুমি এক দিয়ে লিখতে পারো। অ্যারে ব্যবহার করো খুবই সহজ। 2, অ্যারে ব্যবহার করলে একই চলকের ভিতর অনেকগুলো মান রাখা যায়। 3, অ্যারে ব্যবহার করলে কোডটা সুন্দর হয়। 4, অ্যারে ব্যবহার করলে কোডের জটিল যে ধারাটা, ওই যে আমরা যদি এখন এইটার জন্য যদি একটা চলক নিতাম, এ বি সি ডি ই এফ জি এস, কি একটা অবস্থায় পড়ে দিতাম না, তাহলে এই জটিলতা কি হয়, কমে যায়। তাহলে এই 4টা জিনিস তুমি সার্থকতা হিসেবে দিতে পারো। এইবার চলো তোমাকে আমি কোডটা একটু বুঝাইয়া দিই, ঠিক আছে? এখন কোডের ভিতরে ভালো করে তাকায় দেখো যে আমরা এখানে তোমাকে বলছে 10টা সংখ্যার জন্য, অর্থাৎ সমস্যাতে বলা ছিল 10টা সংখ্যা ইনপুট করবা, ওইটার ভিতরে বড় সংখ্যা কোনটা বের করবা। কথা বুঝে আসছে? তাহলে এখন 10টা সংখ্যা ইনপুট করার জন্য তাহলে স্ক্যানএফ লাগবে, ঠিক আছে? আমি এখানে দেখাই দিছি যে আমি A10 নিলে এই নামে 10টা ঘর তৈরি হবে এবং এই যে 10টা সংখ্যা আমি ইনপুট করলাম। এটা আমার ইচ্ছা মতো, তুমি এখানে অন্য কিছু ইনপুট করতে পারো। আমি জাস্ট লিখে রাখছি এই কারণে যাতে আমি তোমার বুঝাইতে সুবিধা হয়, ঠিক আছে? এটা কিন্তু দিয়ে দেওয়া মান না, দিয়ে দেওয়া মান থাকলে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট ওদের মান দিয়ে দিতাম। এটা হলো 10টা সংখ্যা পরে ইনপুট করো, তুমি যে কোনো সংখ্যা এখানে ইনপুট করতে পারো, ঠিক আছে? যে কোনো সংখ্যা ইনপুট করতে পারো। তা আমি যে কোনো 10টা সংখ্যা ইনপুট করছি, আমি ওইটা দিয়ে তোমাকে যাচ করে দেখাবো। তাহলে এখন দেখো আমাদের কাজটা কি, আমাদের কাজটা হলো যে আমি সবার প্রথমে জানলাম যে আমাকে 10টা সংখ্যা নিতে হবে একটা চলকের ভিতরে, তাই আমি এ নামের 10টা ঘর তৈরি করলাম। 10টা ঘর কি কি, A0 থেকে A9 পর্যন্ত। এইটার সাথে কিন্তু কোডে কোনো সম্পর্ক নেই, এই পর্যন্তই কোড শেষ। এটা শুধু তোমাদের বোঝানোর জন্য, তোমাদের মোটা মাথায় জানি একটু ঢুকে, তাই। তাহলে আমি A10 বলার সাথে সাথে A0 থেকে A9 পর্যন্ত ঘরগুলো মেমোরিতে তৈরি হয়ে গেল। কথা বুঝে আসছে? আর যখনই আমার মেমোরিতে ঘর 10টা তৈরি হয়ে গেল, আমি ভবিষ্যতে যেহেতু লুপ চালাবো, এই জন্য আমি নিলাম কি, আই, এবং কোন নাম্বারটা বড় ওইটা বোঝানোর জন্য একটা চলক লাগবে, সেটার নাম দিলাম আমি গ্রেটেস্ট, ঠিক আছে? এর পরবর্তী লাইনে ওই যে এন্টার 10 ভ্যালুস, এবার সে 10টা নাম্বার দিবে। মনে করো সে 10টা নাম্বার তার সামনে এসে, ওই যে তুমি দেখছো না, এই যে আমরা প্র্যাকটিক্যাল দেখছিলাম, এন্টার 10 ভ্যালুস আসবে, সে একটা করে নাম্বার লিখবে আর কি করবে, এন্টারে ক্লিক করবে, ঠিক আছে? একটা করে নাম্বার লিখবে আর এন্টারে ক্লিক করবে। আর সিরিয়ালের নাম্বারগুলো কি হইতে থাকবে, একটা প্রথম নাম্বারটা যাবে কোথায়, A0-তে, পরের নাম্বারটা অটোমেটিক A1-এ, পরের নাম্বারটা অটোমেটিক A2-তে, পরের নাম্বারটা অটোমেটিক A3-তে, এইভাবে অটোমেটিক সেই পর্যন্ত নাম্বার নিবে। তারপরে আবার সে এন্টারে ক্লিক করলে এগুলোর ভিতর থেকে কে বড় কম্পিউটার জাজ করে তাকে দিয়ে দিবে, ঠিক আছে? তা আমি এখানে আমার মন মতো নাম্বার দিছে, ওই ব্যাটা ওর মন মতো দিতে পারে। তা আমি ওই ব্যাটা যখন দিবে 5, তাহলে 5 দিবে, তাহলে মেমোরিতে এইভাবে ঘর তৈরি হয়ে থাকবে। ও যখন 5 দিবে তখন কি হবে, এটা 5 যা বসবে, 10 দিলে 10 যা বসবে, 20 দিলে 20 যা বসবে, জাস্ট বোঝানোর জন্য। মান কিন্তু আগে থেকে দেওয়া নাই, আমরা যেহেতু স্ক্যানএফ এর কাজ করছি, যে প্রিন্টএফ দিয়ে বলছি 10টা ভ্যালু এন্টার করো। এবার 10টা ভ্যালু কিভাবে ঢুকবে ওইটা আমরা কিন্তু ওই যে অ্যারের কোডে আমি শিখাইছি আগে, যে ফর দিয়ে আমরা খুব সহজে ইনপুট নিতে পারি। তা এই হলো ফর দিয়ে ইনপুট নেওয়ার কাজ। আয়ের মান 0 থেকে আয়ের মান 10 এর ছোট, ঠিক আছে? 10 এর ছোট তার মানে কি 9 পর্যন্ত, আমি সমান চিহ্ন দিই নাই কিন্তু। তাহলে আয়ের মান 0 থেকে আয়ের মান 9 পর্যন্ত কি হবে, তোমার চলতেই থাকবে, ঠিক আছে? আর এই যে এর ভিতরে আই, তার মানে একবার আয়ের মান 0 হবে, অর্থাৎ A0 হবে, এরপরে কি হবে, A1 হবে, A2 হবে, A3 হবে, এভাবে A9 পর্যন্ত যাবে। তার কারণটা কি, তার কারণটা হলো এখানে 10 থেকে ছোট পর্যন্ত আছে, তোমাকে বোঝানো হয়েছে, তাও একটু বললাম। তাহলে এই পর্যন্ত ঘর তৈরি হবে, এবং স্ক্যানএফ এর ভিতরে যেহেতু এইভাবে ঘর তৈরি হইতেছে, তুমি পরবর্তীতে এই যে ঘরগুলো যে তৈরি হইলো, তুমি যে মানগুলো দিবা, অটোমেটিক I0 অর্থাৎ আয়ের মান 0 অর্থাৎ A0 থেকে অটোমেটিক A9 পর্যন্ত ঘরগুলাই স্ক্যানএফ মানগুলো
নিয়ে দিয়ে দিবে, ঠিক আছে। তাহলে এইটুকুর মাধ্যমে আমরা কি করলাম, এইটুকুর মাধ্যমে আমরা শুধুমাত্র কি করছি, আমরা 10টা ঘর তৈরি করছি এবং সেই 10টা ঘরে ফরের মাধ্যমে, এই যে স্ক্যানএফের মাধ্যমে, ফরের মাধ্যমে প্রত্যেকটা ঘর আমরা সিরিয়ালি স্ক্যানএফের মাধ্যমে আমরা কি করলাম, মান প্রবেশ করালাম। তাহলে আমরা এই ফাইনালি মানগুলো মনে করো প্রবেশ করালাম, ঠিক আছে। পরবর্তীতে প্রবেশ করলে এরকম ভাবে প্রবেশ করলো, যেখানে মানগুলো আমি আগেই দিয়ে রাখছি যাতে তোমাকে বোঝাতে পারি। এইবার কাজ কি, এইবার কাজ হলো এর পরবর্তী অংশে এসে আমি বলতেছি যে গ্রেটেস্ট সমান সমান A0। আমি আগেই ধরে নিলাম কি যে গ্রেটেস্ট সমান সমান A0, তার মানে সব থেকে বড় নাম্বারটা কোনটা, A0। কেন আমি তুলনা করবো এবার, ওইটা A0 তে কি আছে দেখো, 5 আছে। তাহলে এরপরে কি করব, 5-এর সাথে আমি অন্যগুলোকে তুলনা করব। এই জন্য আমি কি করছি, এই জন্য আমি সবার প্রথমে একটা কিছুকে ধরে নিলাম, আর ধরে নিছি কাকে, যে সব থেকে বড় নাম্বারটা হলো A0, অর্থাৎ কত, অর্থাৎ হলো 5। কারণ একটু আগে আমি এই পর্যন্ত কি করছি, নাম্বার ইনপুট করছি না শুধু। তাহলে আমার কি হলো, তাহলে আমার কাজটা হলো যে আমার A0 ঘরে 5 আছে, তাহলে আমি বলে দিলাম যে সব থেকে বড় মান হলো 5। এর পরবর্তী কাজ কি, এর পরবর্তী কাজ হলো এই 5-এর সাথে আমি অন্যান্যগুলোকে কম্পেয়ার করব। কিভাবে দেখো, ওইটার জন্য আবার ফর, ঠিক আছে। আমরা এই যে ফরের পরে এখানে ওই যে ফাংশন দিয়ে আলাদা করছি, করলে ভালো লাগে আসলে, জটিল কোডগুলো এরকম ফাংশন করে আলাদা করে দিলে একটু ক্লিয়ার লাগে। এটা একটু প্র্যাকটিস করো, হ্যাঁ। তাহলে কখন দিবা শুধু ফাংশন একটু খেয়াল রাখবো, যে ফরের পরে দিয়ে মাঝখানে আমাদের স্টেটমেন্ট টাইপের জিনিসগুলো লেখা যায়। আর যদি বেশি জটিল লাগে তখন বেশিরভাগ ক্ষেত্রে না দিলেও কোড রান করে। তাহলে আমাদের কাজটা কি দেখো, যে আমি বললাম যে গ্রেটেস্ট হলো 5, তাহলে আমি এই যে এই ঘরের কথা বললাম যে ও হলো সব থেকে বড় বলে দিলাম, ঠিক আছে। এইবার কাজ কি দেখো, এইবার বলতেছি ফরের মান, ভালো করে বুঝো, ফরের মান কই থেকে শুরু, 1 থেকে শুরু, ঠিক আছে। কতটুকু যেতে পারবে, 10-এর কম পর্যন্ত, অর্থাৎ কত পর্যন্ত যেতে পারবে, 9 পর্যন্ত যেতে পারবে। এখানে 9 পর্যন্ত, তুমি যদি এখানে সরাসরি 9 পর্যন্ত দিয়ে দাও হয়, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বইতে ওরা এইভাবে লিখছে বলে আমি এইভাবে লিখছি, কিন্তু তুমি সরাসরি যদি এইভাবেও দাও, আয়ের মান কত পর্যন্ত যাবে, 9 পর্যন্ত যাবে, তাও হবে। যে আয়ের মান কত, 9 পর্যন্ত যাবে, এইভাবে লিখলেও হবে, কিন্তু তোমাদের ম্যাক্সিমাম বইতে লিখছে 10-এর কম পর্যন্ত, এই জন্য আমি ওইভাবে দিছি। তার মানে এখন আমাদের ঘর, আমি কিন্তু A0 ঘরকে হাতে ধরেই রাখছি। আর এখানে এসে বলছি কি যে আয়ের মান যখন 1, এটা কি 10 থেকে ছোট, আয়ের মান 1, এটা কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট। তাহলে কোথায় যাবা, তাহলে ভালো করে বুঝো, আয়ের মান 1, এই যে 1, ও কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে নিচে যাও, ঠিক আছে। এটার কাজ কিন্তু পরে হয়, তাহলে নিচে আসলো। এবার নিচে এসে কাজ কি, যে AI গ্রেটেস্ট, তোমার গ্রেটার দেন গ্রেটেস্ট, অর্থাৎ AIটা কি গ্রেটেস্ট নাম্বার থেকে বড়, আর আয়ের মান কত, 1, তাহলে AI মানে কি, A1, ঠিক আছে। বলতেছে A1, তাহলে ভালো করে বুঝো, এখানে আমরা কি করছি, সবার প্রথমে আরেকবার বলি, গ্রেটেস্টের ভিতরে A0 কে রাখছি, A0 সব থেকে বড় বলছি, তার মানে আসলে কারে বড় বলছি, 5-কে, তাই তো, এই যে 5। এরপরে কি করছি, এরপরে আমরা পরে একটা লুপ ঘুরাইছি, এটা 1 থেকে শুরু, এ পর্যন্ত যেতে পারবে 10 পর্যন্ত। এখন তুমি বুঝবা কি করে যে এটা 10 পর্যন্তই যাবে, সহজ কথা, আমি এখানে কি নিছি, আমি এখানে A0 কে নিয়ে নিছি, মানে একটা ঘরকে হাতে নিয়ে নিছি। তাহলে আর বাকি কয়টা ঘর আছে, বাকি এখান থেকে এই পর্যন্ত আর কয়টা ঘর আছে, আর 9টা ঘর আছে। তাহলে 1 থেকে এই যে কি তোমার 10-এর আগ পর্যন্ত, মানে 10 তো নেই 10-এর থেকে ছোট পর্যন্ত, তাহলে 1 থেকে 9 পর্যন্ত এটা ঘুরবে। তাহলে টোটাল এখানে কয়টা ঘরের হিসাব আছে, 10টা। আর এখানে অটোমেটিক এই যে 0 থেকে 1 কম পর্যন্ত, তাহলে কয়টা, 10টা। তাহলে একটু বুঝলেই হবে, এখানে প্যারার কিছু নাই, ঠিক আছে। তাহলে আমি বললাম এরপরে আয়ের মান 1, আয় এখানে যাও, তুমি কি 10 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে তুমি এবার নিচে যাও, নিচে যায়, তাহলে আয়ের মান কত, 1 নিয়ে আসছে, নিয়ে এসে যে এর ভিতরে 1টা বসায় দিল। তাহলে এবার বলতেছে যে A1 গ্রেটার দেন গ্রেটেস্ট, A1টা কি গ্রেটেস্টের থেকেও বড়, ধৈর্য লাগবে, ধৈর্য। A1 কি এই গ্রেটেস্টের থেকেও বড়, তাহলে গ্রেটেস্ট কত ছিল, গ্রেটেস্ট ছিল 5, আর A1 মানে কত, A1 মানে হলো 10, দেখছো। তাহলে A1 মানে কত, 10, আর গ্রেটেস্ট মানে কত, 5। তাহলে আমাদের কথাটা কি এসে দাঁড়াইলো, যে 10 কি 5-এর থেকে বড়, হ্যাঁ। এটা যদি সত্য হয় তাহলে নিচে আসবে, ঠিক আছে। আর সত্য না হলে এখান থেকে উঠা আবার উপরে চলে আসবে, কিন্তু এটা তো সত্য, কারণ A1 এর ভিতরে আছে 10, মানে A1 মানে আলটিমেট ভাবে কে, A1 মানে হলো আলটিমেট ভাবে 10। 10 কি 5-এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে কোথায় যাবে, নিচে যাবে। নিচে যায় এবার কি হয়েছে, গ্রেটেস্ট সমান সমান AI, ঠিক আছে। আর AI মানে কি ছিল, 1 ছিল না, একটু আগে AI মানে কি ছিল, 1 ছিল,
ভালো করে বুঝো। তাহলে এখন আমি যদি বলি গেটের সমান সমান এ আই, তার মানে কি গেটের সমান সমান এ ওয়ান, তার মানে আসলে ওর ভিতরে কি আছে 10, তার মানে গেটেস্টের মানটা এখন কি হয়ে গেল 10 হয়ে গেল। এবার এইখান থেকে সে আবার যাবে, আমি কিন্তু খালি বুঝাইতেছি, ঠিক আছে? একটু আগে যে আমি যখন বুঝাই নাই ওইটা স্ক্রিনশট দিয়ে আগে লিখে নিও, তারপরে এটা বুঝো, ক্লিনটা লিখে নিও, এগুলো সহ লিখো না আবার, হ্যাঁ? তাহলে এবার ফাইনালি আমার কি হলো, গেটেস্টের মান কি হয়ে গেল 10 হয়ে গেল। এবার এইখান থেকে আবার উঠবে, ওইটা কোথায় যাবে এইখানে, আয়ের মান কত হইল, আয়ের মান হয়ে গেল আই প্লাস প্লাস 2, তাহলে আয়ের মান ছিল 1, আয়ের মান হয়ে গেল কি 2। এই 2টা আবার এখানে আসবে, এই যে এখানে আসবে, তাহলে কোথায় আসলো, এই যে 2টা আসলো, কথা বুঝে আসছে? এবার এই 2টা 10-এর থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে কোথায় যাবে, নিচে যাবে, নিচে যায়, তাহলে আয়ের মান এখন কত 2, তাহলে এবার এখানে কত আছে 2, তার মানে A2 ঘরকে সে ধরে নিয়ে আসবে, A2 ঘরকে সে ধরে নিয়ে আসবে, এই যে ওকে ধরে নিয়ে আসলো, ওর মান কত 20, ঠিক আছে? আর গ্রেটেস্টের মান কত, এই যে একটু আগে গ্রেটেস্টের মানে A1 ভর্সি, মানে কত 10 ভর্সি, তাহলে গ্রেটেস্টের বর্তমানে মান কত 10, বারবার দেখবা ভিডিও, ঠিক আছে 10। তাহলে এবার কথাটা কি I2 ও কি গ্রেটেস্টের থেকে বড়, ঠিক আছে? ও কি গ্রেটেস্টের থেকে বড়, হ্যাঁ I2 হলো 20, ও গ্রেটেস্টের থেকে বড়, কারণ গ্রেটেস্ট একটু আগে যারা ধরছে সে ছিল 10, তার মানে এটা আবার সত্য হয়েছে। আবার নিচে যাও, নিচে যাই, এবার কি করো, এই যে গ্রেটেস্ট সমান সমান এ আই, মানে এই যে এ আই মানে কি, এ আই মানে হলো A2 পিছনে, আর A2 মানে কি 20, তার মানে এখানে কি আসলে কারা রেখে গেল 20-কে রেখে গেল। দেখছো কেমনি খেলতেছে এগুলা, তোমাদের যে কেন দিছে, আর একটু বড় হলে দিতে ভালো হইতো। তাহলে এবার 20 হইলো। এবার এটা হওয়ার পরে এখান থেকে আবার উপরে যাবে, এখান থেকে যে আবার উপরে যাবে আয়ের মানটা, আয়ের মান কত পর্যন্ত আসছে এখানে 2 পর্যন্ত, না এই যে 220, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে গেলে উপরে যায়, যখন আয়ের মান বাড়বে তখন কত হয়ে যাবে স্যার, আয়ের মান এবার 2 থেকে কত হবে, হয়ে যাবে 3, ঠিক আছে? আর 3টা যদি হয়, এই যে এখানে নিয়ে আসলো 3 কি এখনো 10 থেকে ছোট, যে ছোট, তাহলে 3 তুমি নিচে নিয়ে যায় এখানে বসায় দাও, তাহলে A3 মানে কে, A3 মানে হলো এই যে এইটা, ঠিক আছে? তাহলে A3 মানে যদি ওইটা হয়, তার মানে A3 এর মানটা এবার এখানে আসলো কত, সেটা হলো 15। আর গ্রেটেস্টের ভিতরে কে আছে 20, গ্রেটেস্টের ভিতরে এবার কত আছে 20, তাহলে এটা গেল এটা গেল। এবার কথা কি, এবার কথা হলো 15 কি 20 থেকে বড়, ভালো করে বুঝো, 15 কি 20 থেকে বড় না, তাহলে এটা নিচে যাবেও না, কোনো চেঞ্জও করবে না, এখান থেকে উঠে চলে যাবে, এই যে এখান থেকে উঠে সে চলে আসবে, কারণ এটা তো না, কারণ 15 কি 20 থেকে বড় না, যদি বড় হইতো তাহলে না নিচে যায় এই মানগুলো চেঞ্জ করতো, তাহলে যেহেতু হয় নাই সে আবার কি হলো এখান থেকে উপরে চলে যাবে, যা আয়ের মান কত হয়ে যাবে, আয়ের মান হয়ে যাবে 4, আর গ্রেটেস্টের মান কতই থেকে যাবে 20 থেকে যাবে, কথা বুঝে আসছে? তাহলে এই যে 4 হইলো, তাহলে এবার কোথায় আসলো, এই যে 4 এখানে আসলো, এবার 4 এখানে আসলে 10 থেকে কি 4 ছোট, যে ছোট নিচে যাও, নিচে যাওয়ার পরে এখানে 4 বসলো, এবার 4 এর মানকে টেনে আনলো, 40-কে টেনে নিয়ে আসলো, এই যে 40 আমরা আচ্ছা এবার তাহলে এখান থেকে কারা ধরে নিয়ে আসলো, আমার কাকে নিয়ে আসছে I4 হইলো, এই যে 4 এটা থেকে ছোট নিচে আসলো, এর মান এ, আয়ের মান 4, তাহলে এই যে এই ঘরে কত আছে 40, এই যে 40 আসলো। আর গ্রেটেস্ট কত, একটু আগে সব থেকে বড় সংখ্যা কত ছিল 20, কারণ একটু আগে চেঞ্জ হয় নাই, কিন্তু কেন চেঞ্জ হবে, কারণ এখান থেকেই তো চলে গেছিল, তাহলে এই 20টা আবার কি গ্রেটেস্টের ভিতরে ঢুকে বসে আছে না, তাহলে এখানে কত, এই যে 20, 40 কি 20-এর থেকে বড়, হ্যাঁ বড়, তাহলে এবার কি হবে, তাহলে এই যে নিচে যাবে, নিচে যায় কি হবে, তাহলে এই যে এইটাই এ আই হলো বড় নাম্বার, তার মানে এই 40টা এবার এখানে আসবে, যেহেতু 40, ভালো করে বুঝো 40টা কি তোমার 20-এর থেকে বড়, একটু আগের গ্রেটেস্টের নাম্বার থেকে ও বড়, তার মানে এবার ও কি হবে, ও নিচে নামবে, এবং ওই হয়ে যাবে কি, যে এ আই হয়ে যাবে গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ গ্রেটেস্ট নাম্বার এখন কত 40, অর্থাৎ গ্রেটেস্টের ভিতরে আবার 40 ঢুকলো, ঠিক আছে? তার মানে খেয়াল করে দেখো, যখন ছোট নাম্বার কম্পেয়ার টাম্বার করে যে বড়, তারাই কিন্তু সে বারবার গ্রেটেস্টের ভিতরে রেখে যাবে। এইভাবে সার্কেলটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে, কতক্ষণ পর্যন্ত, এই যে এইখানে যতক্ষণ তোমার সত্য হবে ততক্ষণ পর্যন্ত এটা চলতে থাকবে। যখনই এভাবে ঘুরতে ঘুরতে আয়ের মানটা কি হয়ে যাবে, আয়ের মানটা তোমার
9 হবে তখনও এটা ঘুরবে, কিন্তু আয়ের মান 10 হয়ে গেলে এটা আর ঘুরবে না। তখন বলবে কি গ্রেটেস্টে যা আছে এই যে প্রিন্টের গ্রেটেস্ট নাম্বার ইজ পার্সেন্টেজ ডি গ্রেটেস্ট, অর্থাৎ গ্রেটেস্টে যা আছে ওটা প্রিন্ট করে দাও। তাহলে এখনই তো তুমি দেখতে পারলা যে এইটুকুর ভিতরে একবার সে 20কে গ্রেটেস্ট রাখছিল, পরে আবার কম্পেয়ার করতে করতে আবার 40কে গ্রেটেস্টে রাখছে। এইভাবে সে নিজেরা কম্পেয়ার করতে করতে, কথা বুঝে আসছে, নিজেরা কম্পেয়ার করতে করতে সে সব থেকে বড়টারে বাছাই করে রাখবে। কথা বুঝে আসছে? যেমন আমি যদি বলতাম যে এইটুকুর ভিতরেই যে এইখান থেকে এই পর্যন্ত এর ভিতরে বড় সংখ্যা বের করো, তাহলে এই যে 40, এরপরে কি হবে, এরপরে তোমার এইটুকুর ভিতরে মানে ঘর কয়টা, 1 2 3 4 5, তার মানে এখানে তোমার কি হইতো, এখানে তুমি <6 দিতা, ঠিক আছে, 5 পর্যন্ত নিত, ঠিক আছে। আর এখানে তোমার কত দিতা, এখানেও তুমি যে 5টা ঘরের মান নিতে, তাহলে এখানে তুমি কি দিয়ে দিতা, যে 0 থেকে শুরু তো 5ই দিয়ে দিতা, বুঝতে পারছো? তাহলে এখানে 5 দিতাম, আচ্ছা এখানেও তুমি 5 দাও, তাহলে এখানেও 5 দিতাম, এখানেও আমরা 5 দিতাম। তাহলে দেখো এখানে কাজ হইতো কি, ধরো এখানে 5 দিলে ওই যে 5টা ঘরের ভিতরে মান বসতো, আর এখানেও তখন কি হইতো, 5টা হয়ে যেত, 4 ঘর পর্যন্ত যেত, এই যে 4 পর্যন্ত যেত, 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই যে তোমার এখানে কি আছে, আয়ের মান, এই যে আয়ের মান 0, এর মান 0 থেকে কত পর্যন্ত যেত, 4 পর্যন্ত, 0 থেকে 4 পর্যন্ত 5টা ঘর নিয়ে সে জাজ করতো, করে এখান থেকে এই যে তোমার 40টা বড় হইতো, দেন এখান থেকে যখন কি হইতো, বেড়ে আবার উপরে যেত, এখানে কত হয়ে যেত, 5 হয়ে যেত, আর এখানে যখন 5 চলে আসতো, এই যে 5 চলে আসতো, তখন 5 কি 5-এর সমান বা ছোট, ওটা সমানও না আবার ছোটও না, তার মানে তখন আর এর নিচে যেত না, তখন কি হইতো, এই যে এই শর্ত মানে না, তাই তখন ডাইরেক্ট এগুলো কিচ্ছু আর কাজ করতো না, বলতো যে গ্রেটেস্ট নাম্বারটা প্রিন্ট করো, অর্থাৎ কত প্রিন্ট করো, 40কে প্রিন্ট করো। আমি 10টা সংখ্যা দিয়ে ঘুরেতে আমি নিজেই মাথা ঘুরে বাংলা সিনেমার নায়িকার মতো পড়ে যাবো, এই জন্য অল্প দিয়ে বুঝাই দিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে সহজ কথাই হলো, তাহলে আমি এবার সব মুছা দিই, আমি আরেকবার বলি, আজকে 4টা বোর্ড পড়াবো, ঠিক আছে, যার কারণটা হলে আজকে 5টা বোর্ড বড় টপিক হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কত ছিল, 10, আর এখানে কত, এখানেও হলো 10। তাহলে আমাদের মেইনলি কাজটা হলো, তাহলে এটা হলো যে কোডের প্রথম রূপটা, এটা একটু লেখো কষ্ট করে। তাহলে আমাদের মেইনলি কাজ হলো, প্রথমে 10টা ঘর তৈরি করব, 10টা ঘরের ভিতরে যে স্ক্যানএপ দিয়ে মান নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এর পরবর্তীতে আমরা একটা মানকে ধরে নিলাম, প্রথম মানটারে, যে তুমি হলা বড়, ঠিক আছে। তারপরে কাজ হলো এবার এই মানের সাথে আমরা অটোমেটিকভাবে তোমার এই A0 এই মানটার সাথে বাকি সবগুলা মানকে এই যে এইখানে বারবার কম্পেয়ার করব। এই যে এইখান থেকে একটা একটা করে ঘর যাব, A1 থেকে শুরু করে তারপরে A2 A3 A4 এইভাবে একটা করে ঘর নিব, আর এই যে গ্রেটেস্ট নাম্বারের সাথে একবার করে মানগুলো চেঞ্জ করব, আর কি হবে, এখানে কম্পেয়ার হবে। কম্পেয়ার হইতে যতক্ষণ এই শর্ত মানবে ততক্ষণ কম্পেয়ার চলতে থাকবে, যখন এই শর্ত মানবে না তখন গ্রেটেস্টে যে জিনিসটা আছে ও প্রিন্ট করে দিয়ে দিবে। জিনিসটা অনেক জটিল, অনেক চেষ্টা করছে অনেক বুঝাইতে, কষ্ট করে দরকার পড়লে আরেকবার ভিডিওগুলো দেখো, ঠিক আছে। তাহলে চলো আমরা এর পরের বোর্ডটা একটু দেখে আসি। আচ্ছা, এখন আমরা যে প্রশ্নটা সমাধান করব বা একটু দেখবো যে বোর্ডটা, সেটা হলো আমাদের ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্নটা দেখতেছো। এখানে বলছে রমিজের বাবা তাকে 1000 টাকা নোট দিয়ে বাজার করতে পাঠালো। রমিজ 200 টাকা দিয়ে 1 কেজি মাছ এবং মাছের 3 গুণের চেয়ে 50 টাকা বেশি দিয়ে 1 কেজি মাংস কিনলো। মাছ যে টাকায় কিনছে ওটাকে 3 দিয়ে গুণ করবো, আরো যোগ করবো কি 50 টাকা, তাহলে সে কি পাইলো, মাংস পাইলো, ঠিক আছে। এবার বলছে কি 50 টাকা দিয়ে তার নিজের খাতা কিনলো, ওকে। এবার বলছে প্রথম কোশ্চেন হলো কিওয়ার্ড হলো সি প্রোগ্রামিং এর বিশেষ কিছু সংরক্ষিত তোমার কি শব্দ, ঠিক আছে, সংরক্ষিত শব্দ। এটা আরো কিছু আছিল, তুমি এটা ক্লাস করছো, শুধু সংজ্ঞাটা বলে দিলাম। এরপরে এই কোশ্চেনটা আছে, এটা আমি সাইডে লিখে রাখছি, যে মার্ক 5/4 বলতে কি বোঝায়। এখানে মার্ক 5/4 বলতে বোঝাইতেছে এটা একটা অ্যারে, যে অ্যারের ভিতরে ততোধিক জিনিস থাকে, অর্থাৎ যে অ্যারের ভিতরে তোমার থাকে হলো একই সাথে হলো তোমার কলাম থাকে এবং একই সাথে তোমার কি থাকে, রো থাকে। যদিও আমরা প্রথমটারে কি বলি, বলি হলো তোমার রো, ঠিক আছে, আর পরেরটারে কি বলি আমরা, কলাম। তাহলে যে অ্যারেতে ততোধিক রো এবং কলাম থাকে তাকে বলা হয় দ্বিমাত্রিক অ্যারে। তাহলে এটা একটা দ্বিমাত্রিক অ্যারেকে প্রদর্শন করে, যেখানে 5টা রো থাকবে এবং 4টা কি থাকবে, কলাম থাকবে, ওকে। তাহলে এটা একটা দ্বিমাত্রিক অ্যারে। তাহলে এটার ফাইনাল কথাটা কি, এটার ভিতরে কি আছে, 5টা রো আর 4টা কলাম, এটা তুমি জানো, এটা তুমি পারো। এরপর তোমাকে এখানে বলছে যে মাছ ও মাংস কেনার পরে রমিজের কাছে কত টাকা রইল তা নির্ণয়ে
ফ্লোচার্ট নির্ণয়, তোমার ফ্লোচার্ট করো, ঠিক আছে? মাছ ও মাংস কেনার পর রমিজের কাছে কত টাকা রইলো। তাহলে মাছ আর মাংস কেনার পরে ভালো করে বুঝো, সে মাছ আর মাংস কেনার পরে কত টাকা আছে, ওটার জন্য আমার ফ্লোচার্ট করতে হবে। একটু টাকা দেখো, আগে প্রশ্নের দিকে তাকাও। এখানে বলছে কি যে সে মাছ কিনছিল কয় টাকা দিয়ে, সে মাছ কিনছিল হলো তোমার 200 টাকা দিয়ে। তাহলে মাছ আর মাংস কেনার পরে তার কাছে কত টাকা আছে। তাহলে এবার আমরা ধরে নিলাম কি যে আমি মনে করলাম যে মাছের দাম 200 টাকা ফিক্স করে দিলাম। এবার বললাম তাহলে মাংসের দাম কত, ভালো করে বুঝো। তাহলে এবার বললাম কি, তাহলে মাংসের দাম কত, মাংসের দাম হলো তোমার মাছের দামকে ভালো করে বুঝো, এই যে 3 ইন্টু এফ, মানে মাছের দামকে 3 দিয়ে গুণ করে তার সাথে প্লাস 50। প্রশ্ন একটু আগে দেখছো যে মাছের যে দাম সেটাকে 3 দিয়ে গুণ করে 50 টাকা দিলে তোমার কি থাকে, 3 দিয়ে গুণ করে 50 টাকা দিলে তাহলে তার কাছে কি থাকে তোমার, সহজ কথায় যে তার কাছে তোমার মাংস আসে, ঠিক আছে? মাছের যে দাম সেটাকে 3 দিয়ে গুণ করলে, অর্থাৎ 3f দিয়ে গুণ করলে, 3কে f দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ হলো, এবং তার সাথে যোগ করলাম কি আরো 50 টাকা। তাহলে আমার ফাইনালি কিসের দাম আসলো, মাংস, ঠিক আছে? মিট অ্যান্ড ফিশ, এই জন্য এফ আর এম লিখছি। এইবার এই এম যদি তুমি বের করতে পারো, ভালো করে বুঝো, এবার যদি তুমি কি বের করতে পারো, তুমি এই এম যদি বের করতে পারো, তাহলে কি কি বের করতে পারলা তুমি, ভালো করে বুঝো। তুমি বের করতে পারলা হলো মাছের দাম, আর তুমি বের করতে পারলা হলো মাংসের দাম। এবার যদি আমি বলি মাছ আর মাংস কেনার পরে তোমার কাছে কয় টাকা আছে, তাহলে তোমার কি করতে হবে, তোমারে 1000 টাকা দিয়ে বাজারে পাঠাইছি, তোমার ওই 1000 টাকা থেকে মাছের দাম এবং মাংসের দাম বিয়োগ করতে হবে। তাহলে আমার কি করতে হবে তখন, এই যে 1000 টাকা থেকে মাছের দামটা এবং মাংসের দামটা বিয়োগ করতে হবে, এবং এই বিয়োগটা তো আর এমনি করে রাখতে পারবো না, তাই আই নামের একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি। তাহলে আমার আইটাই হলো কি, বাকি টাকা, ঠিক আছে? প্রিন্ট বাকি টাকা। তাহলে সহজ কথা কি, মাছ কিনছিল 200 টাকা দিয়ে, মাছের থেকে 3 গুণ এবং আরো 50 টাকা দিয়ে সে কিনছে মাংস। এবার বলছে 1000 টাকা থেকে মাছের দাম আর মাংসের দাম বাদ দিয়ে তোমার কাছে কয় টাকা আছে। তাহলে এই যে মাছের দাম 200 টাকা, মাংসের দাম কত, তাহলে 3 গুণের মাছের 3 গুণ প্লাস 50 টাকা, তাহলে অটোমেটিক আমরা কিসের দাম পেয়ে গেলাম, মাংসের দামও পেয়ে গেলাম। তাহলে মাছের দাম মাংসের দাম তোমার কাছে কয় টাকা আছে ওইটা রাখার জন্য আই রাখলাম। এবার 1000 থেকে মাছের দামও বাদ, মাংসের দামও বাদ, ঠিক আছে? দেন আমরা ফাইনালি আমরা কি পাইলাম, আমাদের কাছে কয় টাকা আছে ওইটা পাইলাম। এরপরে কোশ্চেনে বলছে যে বাজার পরবর্তীতে রমিজের কাছে কত টাকা রইলো তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম করো। তাহলে এইটা কিন্তু একটা কোড। এখানে বলছে যে মাছ আর মাংস কেনার পরে তোমার কাছে কয় টাকা আছে, মাছ আর মাংস কেনার পরে তোমার কাছে কয় টাকা আছে, কিন্তু এখন তোমার বলছে বাজারের পরবর্তী, অর্থাৎ সে বাসায় ফিরে আসছে, ফিরে আসার পরে তার কাছে আর কয় টাকা আছে। তার মানে কি, সে যে খাতা কিনছিল, তাহলে সি কোডটা করতে বলছে যে এটার জন্য সি প্রোগ্রাম রচনা করো। তাহলে সি প্রোগ্রাম যেটা করতে বলছে এটা হলো সে খাতাও যে কিনছে খাতার হিসাবে এখানে দিতে হবে। তাহলে আমার কাজটা কি, আমি তাহলে ধরে নিলাম যে তার কাছে কয় টাকা আছে, সেটা আমি বললাম আই, কয় টাকা বাকি থাকবে সেটা ধরার জন্য আমি আই নিলাম, তুমি অন্য কিছু নিতে পারো। তারপরে এফ মাছের দাম, এম মাংসের দাম, কে খাতার দাম। এবার আমি কি করলাম, এফ এর দাম বলে দিলাম, তুমি চাইলে এখানে বলে দিতে পারো 200 টাকা, আর হলো খাতার দামও দেওয়া ছিল, এখানে তুমি দিয়ে দিতে পারো ইচ্ছা করলে, আমি জাস্ট একটু ক্লিয়ার করার জন্য করছি। তাহলে এফ এর দাম 200 টাকা, 200, আর কে হলো কত 50। এবার তাহলে সে মাংস কিনছে কয় টাকার, এই যে মাংস কিনছে হলো মাছের 3 গুণ দামের প্লাস 50 টাকা, এই যে লাইন বন্ধ করে দিছি। তাহলে আমরা মাংসের দাম পাই গেলাম। তাহলে কিসে পাইলাম, মাংস পাইলাম, পরে কি পাইলাম, মাছ পাইলাম, তারপরে কি পাইলাম, এই যে খাতা পাইলাম। তাহলে 3টা জিনিসের মানি আমার হাতে আছে। তাহলে এখন যদি বলে আমার কাছে আর কয় টাকা বাকি, তার মানে কি, এই যে আই ওরা নিয়ে রাখছিলাম না, যে আই দিয়ে বলবো কয় টাকা বাকি। তাহলে যে আই কয় টাকা বাকি, 1000 থেকে সবাই বাদ, তাহলে যে 1000 থেকে মাছের দাম বাদ, মাইনাস এফ মাইনাস এম মাংসের দাম বাদ, মাইনাস কে, তাহলে কিসের দাম বাদ, খাতার দামও বাদ, এবং খাতার দাম কত 50 টাকা। তাহলে টোটাল এইগুলো সবগুলো ওর থেকে বাদ হয়ে যাবে, এবং প্রিন্ট এফ দিয়ে আমরা কি করছি, পার্সেন্টেজ ডি আই, অটোমেটিকভাবে এটা বাদ হওয়ার পরে যে কয় টাকা থাকে সেটা আমারে কি করবে, এখানে দেখাই দিবে। তো এই ছিল ছোট্ট একটা কোড, যেটা নিয়ে তোমরা অনেক মাথা ঘামাও। তাহলে এই ছিল আমাদের কাহিনী। তো অনেক বড় একটা ক্লাস ছিল, তো যাই হোক একটু খেয়াল করে ক্লাসগুলো নোট করবা, ভালো করে বোঝার চেষ্টা করবা, না বুঝলে কষ্ট করে হলো একটু বারবার দেখার চেষ্টা করবা। তো আমরা পরবর্তী ক্লাসে আরো নতুন নতুন বোর্ড শিখবো। সবাই সাথে থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।